আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আমার লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন, দয়া করে যারা লাইভে আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, কারণ আমি এই হেডফোনটা একটু প্রবলেম মনে করতেছি। সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে প্রিয় ভাইরা? একটু যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে আছেন আমাকে শুনতেছেন একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করবেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। এই মুহূর্তে যারা লাইভের সাথে আছেন একটু কমেন্ট করে জানাবেন যে সাউন্ড শোনা যাচ্ছে কিনা। কারণ হেডফোনটা বোধহয় একটু প্রবলেম, এই কারণে। জি, এখানে দুজন কমেন্টস করছে সাউন্ড শোনা যাচ্ছে বোধহয়। তো যাই হোক, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই মূলত যে আসলে আমার এই ছোট রাজনৈতিক পদযাত্রায় বা এই রাজনৈতিক উত্থানে দেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি যে কিছু অভিজ্ঞতার সমৃদ্ধ হয়েছে এই অল্প সময় যতটুকু, কিংবা আমি যে সমস্ত প্রতিকূল পরিবেশগুলো ফেস করেছি রাজনীতি করতে এসে এই ভারতীয় আধিপত্যবাদের স্বৈর শাসনের এই পিরিয়ডে, সেটি নিয়ে আজকে কথা বলতে চাই। কারণ এই কথাগুলো অনেকে আপনার শুনেছে, অনেকে শুনেনি, কখনো মিডিয়াতে বলা হয়েছে, কখনো বলা হয়নি। তো আমি যেটা মনে করেছি যে আসলে কথাগুলো বলা উচিত এবং দেশবাসীর জানা উচিত। যে আপনারা জানেন যে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পরবর্তীতে যেটি নাম সংস্কার করে আমরা সংক্ষেপ একটু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করেছি। এই ছাত্র অধিকার পরিষদের উত্থান এবং ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীদের সম্পর্কে ইতিমধ্যেই অবগত আছেন, তাদের কর্মকাণ্ড সম্পর্কে, যে তারা কি কি কাজ করেছে, কি করছে বর্তমানের যে ভারতীয় আধিপত্যবাদের ভোটারবিহীন অবৈধ স্বৈর শাসক এবং এই স্বৈর শাসকের দোসরদের মতে ভিপি নূর, ছাত্র অধিকার পরিষদ কিংবা রাশেদ ফারুকরা তারা সরকার বিরোধী আন্দোলন করে সরকারের বিরুদ্ধে কথা বলে। কিন্তু সাধারণ মানুষ, প্রতিবাদী জনগণ, দেশপ্রেমিক জনগণ, তাদের কাছে ভিপি নূর এবং ছাত্র অধিকার পরিষদের নেতারা সরকারের স্বৈর শাসনের বিরুদ্ধে একটা প্রতিবাদী চেতনা, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে একটা সংগ্রামী প্রতীক, এবং নিপীড়িত জনতার কাছে তারা একটা প্রেরণার নাম। যে এই দুঃসময়ে যেখানে রাজনৈতিক দলগুলো নানাভাবে কম্প্রোমাইজ করে, সমঝোতা করে তারা চলছে, তাদের যেই ভূমিকাটা রাখার কথা রাজপথে সেটি তারা রাখছে না, সেখানে এই নূর, মামুন, রাশেদ ফারুক, মশুর, মাহফুজ, এই সমস্ত বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু 25-26 বছরের ছাত্ররা, যারা অনেকে আছে মাস্টার্সে, অনেকে আছে রানিং 4th ইয়ারে পড়ে, এরকম কিছু ছাত্ররা এই ভারতীয় আধিপত্যবাদের ব্যাকআপকৃত অবৈধ সরকারের বিরুদ্ধে একেবারে সোচ্চার প্রতিবাদ করে যাচ্ছে, অগ্রভাগে প্রতিবাদ করে যাচ্ছে এবং জনগণকে সংগঠিত করে যাচ্ছে। এই দুইভাবে মানুষ আমাদেরকে অনেকে দেখে থাকে। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে লাইভে আসছিলাম, যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমান সরকার সে 2014 সালের পর থেকে যে ভোটারবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে ভারতের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় আছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা, বিশেষ করে র এবং ভারতীয় নানান ধরনের বাহিনীগুলো এখানে আপনার সরকারকে ক্ষমতায় রাখার জন্য ভূমিকা পালন করছে। এবং অনেকের আপনার ধারণা বা অনেকের উপলব্ধি যে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসন, যদি বলেন পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীতেও ভারতীয় আধিপত্যবাদের প্রভাব রয়েছে। কারণ একটা শ্রেণী রয়েছে যারা ভারতের দালালি করে বা ভারতের সাথে কাজ করে বাংলাদেশের থেকে। ইতিমধ্যে আপনারা কিছুদিন আগে বাংলাদেশের বেশ কিছু সাংবাদিকের কর্মকাণ্ড দেখেছিলেন যে চায়নার সাথে যখন বাংলাদেশ ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে যায়, তখন তারা বাংলাদেশকে নিয়ে খয়রাতির দান টান নানাভাবে নিউজ করে।
এবং ভারতের যে আধিপত্যবাদ সেটি তো আমার মনে হয় যে একেবারে 10 বছরের শিশু থেকে শুরু করে একেবারে সবাই জানে। হ্যাঁ, এটা আর অজানা নয় কারণ। কিন্তু প্রবলেম হচ্ছে বা বাস্তবতা হচ্ছে তাহলে পরিবর্তন হচ্ছে না কেন? কারণ বাংলাদেশে ভারতের দালাল একটা শ্রেণী রয়েছে যে বিভিন্ন সিভিল সোসাইটির নামে তারা ভারতের পক্ষে প্রতিবাদ করে, কথা বলে, কলাম লেখে, মিডিয়াতে লেখে। আর ভারত তাদের রাজনৈতিক স্বার্থে হচ্ছে এই দালালদেরকে প্যাট্রোনাইজ করে মিডিয়াতে ইনভেস্ট করে, যাতে কিছু মিডিয়া তাদের পক্ষে থাকে। কারণ বাংলাদেশের জিও পলিটিক্যাল বা ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে ভারতের খুব দরকার। আবার বাংলাদেশকে আপনার আমেরিকাও এই অঞ্চলের প্রভাব বিস্তার করার জন্য দরকার, চায়নারও দরকার। এখন এই অঞ্চলের সাধারণত দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশেষ করে ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক থাকার কারণে, যেখানে ভারতের সুসম্পর্ক মানে যেখানে আমেরিকার সাথে যেখানে ভারতের সাথে যেসব দেশের সুসম্পর্ক রয়েছে সেখানে আমেরিকা দুশ্চিন্তা করে না বা আমেরিকার নাক গলায় না। আর যেখানে আমেরিকার সাথে আবার ভালো সম্পর্ক রয়েছে সেখানে অনেক সময় ভারতও ডিস্টার্ব করে না। তো এইভাবে বাংলাদেশের রাজনীতিটা দীর্ঘদিন ভারতের কবজায় থাকায় বা ভারতের বলয়ে থাকায় দেখা যায় অন্যান্য রাষ্ট্রগুলো ওইভাবে অন্যান্য রাষ্ট্র বলতে আমেরিকা ওইভাবে ইন্টারফেয়ার করে না। কিন্তু এখানে এখন আপনার একটা বিষয় একটু লাইভ ইন্টারাপ্ট হয়েছিল, যে এখানে এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে ভারত এতদিন যেভাবে বাংলাদেশকে কন্ট্রোল করেছে বা যেভাবে প্রভাব বিস্তার করছে এখন পারছে না। ভারতীয় আধিপত্যবাদের একটা অবসান ঘটতে যাচ্ছে। সেটি আপনারা এই যে হিন্দুত্ববাদের উগ্র হিন্দুত্ববাদের যে নায়ক এবং বর্তমানের যে ভারতের উগ্র হিন্দুত্ববাদের যে অগ্রদূত যে বিজেপি, সেই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে কসাই নরেন্দ্র মোদীর আগমনকে বাংলাদেশের ছাত্ররা প্রথম আমরা আন্দোলন করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এনআরসি সিএ নিয়ে, যে নাগরিকত্ব আইনের মাধ্যমে মূলত মুসলিমদেরকে আপনার নাগরিকত্ব থেকে বঞ্চিত করার একটা অপচেষ্টা চালিয়েছিল। সেই আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম এবং মোদীর আগমনকে আমরা ঠেকিয়ে দিয়েছিলাম। এদেশের বাম ডান ধর্মপ্রাণ সকল শ্রেণী পেশার মানুষ এই উগ্র হিন্দুত্ববাদের দোষর মোদীর আগমনকে ঠেকিয়ে দিয়েছিল। তারপরে সীমান্ত হত্যা নিয়ে এখানে প্রতিনিয়ত প্রতিবাদ হচ্ছে, ভারতীয় আগ্রাসনের প্রভাব নিয়ে টকশো মিডিয়াতে আলোচনা হচ্ছে, আমরা প্রতিবাদ করছি। এখন ভারত একটা অস্বস্তিতে ভুগছে যে বর্তমানে তারা যে সরকারকে ভোটারবিহীনভাবে অবৈধ ক্ষমতায় রাখলো, তারা এখানে তো একেবারেই অজনপ্রিয়, জনসমর্থনহীন। এখন এখানে সরকার বিরোধী একটা মুভমেন্ট তৈরি হচ্ছে যে জনগণ খুব ক্ষিপ্ত এই ভোটারবিহীন অবৈধ স্বৈর শাসকদের দুর্নীতি দুঃশাসনের কারণে। তখন ভারতের হেডেক হয়েছে যে তাহলে এখানে আওয়ামী লীগকে দিয়ে ভারতের স্বার্থ উদ্ধার হবে না, এখন একটা বিকল্প প্ল্যাটফর্ম খুঁজতে হবে। কিন্তু বাংলাদেশের বড় একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তারা বিশ্বাস করতে পারে না ভারত। কারণ বিএনপির শাসন আমলে যে আপনার 10টা অস্ত্র মামলার যে অস্ত্র ধরা পড়েছিল, যে আপনার মনে আছে নিশ্চয়ই, যে আপনার এই অস্ত্রগুলো যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাচ্ছিল সেটি বিএনপির আমলে হয়েছিল। সে কারণে ভারত মনে করে যে বিএনপি আসলে আপনার ভারতের জন্য একটা থ্রেট, যে কারণে তারা বিএনপির প্রতি আস্থা রাখতেছে না। এখন ভারত এবং ভারতীয় মিত্ররা এখানে চেষ্টা করতেছে একটা থার্ড ফোর্স ডেভেলপ করার জন্য বা থার্ড পার্টিকে ক্ষমতায় আনার জন্য। সেটা রাজনৈতিক দল, সিভিল সোসাইটি, প্রশাসনিক কিংবা বিভিন্ন আলোকে। এবং ভারত বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে অফার দিচ্ছে যে এই ক্রাইটেরিয়া মেনটেন করলে তারা বর্তমানের অবৈধ ভোটারবিহীন সরকারের প্রতি সমর্থন তুলে নেবে এবং দেশে একটা মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করে দেবে। এবং মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে যারা ভারতের সাথে আপোষ করবে বা যারা ভারতের সাথে সমন্বয় করবে তাদেরকে ক্ষমতায় বসাবে। এটা হচ্ছে বর্তমানে একটা হট নিউজ। যেহেতু বিভিন্ন সরকারি দল, বিরোধী দল, বিভিন্ন বাহিনী, বিভিন্ন লোকজনের সাথে আমাদের ওঠা বসা আনাগোনা আছে, তো আমাদের কাছে এই তথ্যগুলো আসে। জি আসসালামু আলাইকুম। জি আপনাদেরকে
আপনাদেরকে এখন আমরা যে বিষয়টা শেয়ার করতে চাই যে বর্তমানে এই যে ভারতীয় ব্যাকআপের স্বৈরশাসক এদের পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, কারণ ভারতের সাথে তাদের সম্পর্কের অবনতি হচ্ছে বা ভারত তাদেরকে প্রেফার করতেছে না, অল্টারনেটিভ ফোর্স খুঁজতেছে। এবং এই সরকার তখন ধরেন ভারত হচ্ছে একটা অভাবগ্রস্ত দেশ, তাদের দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে বাথরুম করে, এখনো না খেয়ে মরে। তো ওই তুলনায় বাংলাদেশ কিন্তু মোটামুটি একটা স্বয়ংসম্পূর্ণ দেশ, যে প্রাকৃতিক গ্যাস এবং আপনার জনসংখ্যার দিক থেকে বলেন কিংবা নানা ধরনের সুযোগ সুবিধার দিক থেকে বলেন, জিও পলিটিক্যাল অবস্থান বলেন, এখানে সবাই ইনভেস্ট করতে চায়। এখানে পাকিস্তান ইনভেস্ট করতে চায়, ভারত ইনভেস্ট করতে চায়, ভারতও নিয়ন্ত্রণ নিতে চায়, আমেরিকা ইনভেস্ট করতে চায়, চায়না ইনভেস্ট করতে চায়। চায়নার রাজনৈতিক পলিসি হচ্ছে সবসময় আপনার বাণিজ্যিক কেন্দ্র, কিন্তু সাম্প্রতিক সময়ে যে ভারতের যে ৩৮,০০০ মাইল যে চায়না দখল করে নিল লাদাখ সীমান্তে, এর কারণ হচ্ছে ভারতকে চীন চাপে রাখতে চায়। কারণ হচ্ছে যে যেহেতু ভারত আমেরিকার একেবারেই মানে খুবই মানে বিশ্বস্ত বন্ধু বা তাদের মধ্যে ঢুকে যাচ্ছে, এখন চীন মনে করতেছে যে আমেরিকার বলয় থেকে যদি ভারতকে না ছুটানো যায় তাহলে তাদের জন্য থ্রেট, যে কারণে চীন ভারতকে নানা দিক থেকে চেপে ধরার একটা প্রচেষ্টা চালাচ্ছে। ৩৮,০০০ বর্গমাইল সীমান্তের জায়গা কিন্তু দখল করে নিয়েছে। ভারতের মুরুদ হয়নি একটা প্রতিবাদ করার, তাদের মুরুদ হয় বাংলাদেশের নিরীহ বাংলাদেশিদেরকে সীমান্তে মারান। এখন বর্তমানে সরকার আবার কিন্তু চীনের দিকে বাণিজ্যিক ভাবে ঝুঁকে যাচ্ছে, কারণ আমাদের যে অর্থনৈতিক সহযোগিতাটা প্রয়োজন সেটা দিতে পারবে চীন। আমাদের দেশে যে টেকনিক্যাল ইনভেস্টমেন্ট বলেন, আমাদের দেশে যে আপনার নানা ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন, এই সমস্ত ক্ষেত্রে ভারতের তো সেই অবকাঠামো নাই, এখানে আমাদেরকে চীন সহযোগিতা করতে পারবে। এখন সরকার তো তাদের নেতা কর্মীরা লুটপাট টাকা পাচার করে দুর্নীতি করে তো দেশের টাকা বিদেশে বলে প্রতি বছর হাজার হাজার টাকা পাচার করে নিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন টাকা নেই, এই সরকার বাংলাদেশের ব্যাংকগুলোকে, প্রাইভেট ব্যাংক বলেন সরকারি ব্যাংক বলেন, যে ব্যাংকে জনগণের জামানত থাকে, যে জনগণ আমরা টাকা বিদেশ থেকে আমার ভাইরা পাঠায়, আমাদের কাছে যাদের একটু টাকা থাকে ধরেন ৫ লাখ ১০ লাখ একটা জায়গা বেচে, কেউ রিটায়ার্ড করে, এই পেনশনের টাকাগুলো আমরা ব্যাংকে রাখি, যে পরবর্তীতে আমরা ব্যাংক থেকে যাতে তুলতে পারি বা ব্যাংকে নিরাপদ থাকে। এই জনগণের জামানত থেকে কিন্তু এই সরকার টাকা তুলে নিয়েছে, অনেক টাকা তুলে নিয়েছে। এখন ব্যাংকগুলো অর্থনৈতিক সংকটে ভুগছে। তো এটা হচ্ছে দেশের এই বর্তমান অবস্থা। এখন আপনার আগে সৌদি আরবভুক্ত আরবীয় দেশগুলো থেকে বাংলাদেশ রেমিটেন্স আয় করত বা তাদের আপনার থেকে সহযোগিতা পেত, এখন সেই সহযোগিতাটা এই সরকার পাচ্ছে না, যেহেতু সরকার নানা ধরনের ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড করছে। এখানে আপনার ৫ই মে যে ২০১৩ সালের যে আলেম ওলামাদেরকে যে গণহত্যা করলো শাপলা চত্বরে রাতের অন্ধকারে, এই সমস্ত নানা কারণে সৌদিভুক্ত দেশগুলো এখন সরকারের প্রতি বিরূপ। তো ওইখান থেকে সাহায্য এখন পাচ্ছে না সরকার তেমন একটা। তারপরে হচ্ছে শ্রমবাজার বিভিন্ন দেশের বন্ধ হয়ে যাচ্ছে, তার এখন আপনার চীনের কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে চাচ্ছে সরকার, সেটাতে হচ্ছে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এখন সরকার চিন্তা করতেছে ঠিক আছে আমরা ক্ষমতায় আছি, তোমাদের দয়া দাক্ষিণ্যে তোমাদের প্রণবদা আমাদের ক্ষমতায় বসিয়েছে বা তোমরা আমাদেরকে বসিয়েছো, আমরা অস্বীকার করি না, কিন্তু ভাই এখন চলতে গেলে তো আমার তোমাদের দিয়ে হচ্ছে না, টাকা পয়সার দরকার, নাহলে তো আমার দেশের জনগণ আমার কলিজা ছিঁড়ে খাবে। আমার দেশের আমার যে চোর বাটপাট প্রতারক দুর্নীতিবাজ নেতারা যে লুটপাট করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে, দেশে তো এখন টাকা নাই, জনগণ তো যে কোনো সময় আমার বিরুদ্ধে ফুঁসে উঠবে, আমার পরিণতি তো লিবিয়ার গাদ্দাফির মতো হবে, হোসনি মোবারকের মতো হবে, আমি তো পালানোর রাস্তা পাবো না। তো এই কারণে এখন তারা চীনের কাছ থেকে টাকা পয়সা নিতে চায়, কিন্তু ভারত ভাবতেছে যে সরকার যেভাবে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে, চীন এই অঞ্চলে তাতে সামরিক ঘাঁটি বা ধরেন নানা ধরনের প্রভাব বিস্তার করলে ভারতের জন্য আরো হুমকি হবে। তো এই কারণে এখন ভারত একটা সরকারের বিরুদ্ধে লেগে গেছে বলা চলে এক প্রকারের। কিন্তু বাস্তবিক অর্থে শেষ পর্যন্ত ভারত কি করবে এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, কারণ আওয়ামী লীগ কি ভারত মানে হচ্ছে মুক্তিযুদ্ধের পর থেকে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মনে করে, যে যাদের মাধ্যমে তারা বাংলাদেশকে শোষণ করতে পারে, বাংলাদেশের জনগণকে বোকা বানাতে পারে, এবং একমাত্র আওয়ামী লীগই হচ্ছে এমন একটা সরকার বা রাজনৈতিক দল যারা দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বিকিয়ে ভারতের স্বার্থ রক্ষা করবে। যেমনটি আমাদের প্রধানমন্ত্রী যে বলেছিল এর আগে আপনার গণভবনের সংবাদ সম্মেলনে, যে ভারতকে যা দিয়েছি সেটা আজীবন মনে রাখবে। তো এই ধরনের তো কথাবার্তা বলেছিল।
এখন আসি আমাদের ব্যক্তিগত বিষয়, যে বিষয়টি আমরা শেয়ার করতে যাচ্ছিলাম। কিন্তু বর্তমান সময়ে রাজনৈতিক দলেও তো যেটা বলেছি যে ভারতীয় এজেন্ট রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলে, ছোট ছোট রাজনৈতিক দলেও, তো তারা ভারতের স্বার্থ রক্ষায় কাজ করে। এখানে দীর্ঘদিন ধরেই এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম গড়ে উঠে নাই, বা আপনার তারা হচ্ছে স্বৈর শাসনের পতন ঘটাতে পারেনি, মানুষ এই স্বৈর শাসনের জাতাকলে পৃষ্ঠ। তখন এই যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বা ভিপি নূর কিংবা ভিপি নূরের সহযোগীরা, এই যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা, নূর, রাশেদ, ফারুক, মামুন, ধরেন হাসানাল মামুন, মশিউর, মাহফুজ, তারেক, হ্যাঁ, বা এই ধরনের ছাত্র নেতারা, রাতুল সরকার, এরা এই অবৈধ সরকারকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে এবং এই ভারতীয় আধিপত্যবাদের স্বরূপটা জনগণের সামনে একেবারে নগ্ন করে দিয়েছে। কারণ আমরা তো বলছি যে আপনি কোন রাজনৈতিক দল দেখেন এইভাবে ভারতের বিরুদ্ধে সমালোচনা করেছে, ভারতের আগ্রাসন নিয়ে কথা বলেছে, মোদী সাম্প্রদায়িক অপশক্তির দোষক মোদীর আগমনকে প্রতিহত করেছে এই ছাত্র নেতারাই সেই ঘোষণা দিয়েছে। তো এখন ভারত অস্বস্তিতে আছে যে এই ছাত্র নেতাদের নিয়ে তো অস্বস্তি, এরা তো আস্তে আস্তে যত দিন যায় বড় হবে, ভারতের জন্য থ্রেট হবে। সেই কারণে এরা নানাভাবে এই ছাত্র নেতাদের পিছনে লেগেছে। এখন ভারত এবং ভারতীয় আধিপত্যবাদের দোসর যারা এবং স্বৈর শাসকরা চিন্তা করছে ক্ষমতায় থাকার জন্য এই ছাত্র নেতাদের বিরুদ্ধে মামলা করতে হবে, তাদেরকে হামলা করতে হবে। এবং ভারতের যে গোয়েন্দা সংস্থা র, যারা বাংলাদেশের এই অবৈধ সরকারের টেকানের পেছনে অন্যতম ভূমিকা পালন করে, বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বা বিডিআর বিদ্রোহের হত্যাকাণ্ড ঘটাতে মদত দিয়েছে, শাপলা চত্বরের যে আলেম ওলামাদেরকে গণহত্যার মদত দিয়েছে, তারপরে নানাভাবে এইভাবে মদত দিয়ে যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র, যে এই অবৈধ সরকারকে টেকানোর জন্য। তো এখন আমাদেরকে তো বিশ্ববিদ্যালয় বা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে পর্যন্ত বিভিন্নভাবেই রাষ্ট্রীয় যে গুন্ডা বাহিনী রয়েছে, ক্ষমতাসীন দলের যে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, যে তারা আমাদের উপরে হামলা করেছে বিভিন্নবার। কিন্তু সেই কোটা সংস্কার আন্দোলন থেকে আপনারা দেখেছেন সেই 30শে জুন থেকে, এবং সেটা শুধুমাত্র ঢাকা না, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় হামলা করেছে, মামলা দিয়েছে, জেলে নিয়েছে, রিমান্ড দিয়েছে। কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনকারীর এই ছেলেপেলেদেরকে তো থামান গেল না। তারপরে আবার আসলো ডাকসু নির্বাচনে আবার এরা জয়লাভ করলো। আর ডাকসু নির্বাচনে গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমাদের তথ্যপ্রাপ্ত হচ্ছে ছাত্রলীগ 3টা পদে জয়লাভ করেছিল, ডাকসুর এজিএস এবং ক্রীড়া সম্পাদক এবং একজন সদস্য চিবল সাংমা উপজাতি ভাই বন্ধু, 3টা পদে জিতেছিল। ছাত্র দলের কানেতা ইয়াল আলম জিতেছিল, বাম সংগঠনের কয়েকজন জিতেছিল, এবং এই কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ভিপি নূর ছাত্র অধিকার পরিষদের থেকে 11 জন জিতেছিল। কিন্তু সরকার তো মানুষের অধিকার তো প্রতিনিয়তই ছিনতাই করছে, দর্শন করছে মানুষের অধিকার। জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারে না, তাদের গুন্ডারা ভোট ডাকাতি করে, তাদের পেটোয়া বাহিনী তারা মানে ভোট কেন্দ্র দখল করে, এইভাবে তো ক্ষমতায় টিকে আছে। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দলকানা প্রশাসন রয়েছে, বিশ্ববিদ্যালয়ের যে চাটুকার প্রশাসন রয়েছে, দলদাস প্রশাসন রয়েছে, তাদের মাধ্যমে এই ডাকসু নির্বাচনকেও তারা ফলাফলকে ছিনতাই করলো, ধর্ষণ করলো। যে আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কুয়েত মন্ত্রী হলেন স্বপ্নম জাহান, সম্ভবত ভোট আগের দিন রাতে ব্যালট বাক্স ভরে রেখেছে। তো সেই ঘটনায় তাকে বহিষ্কার করেনি বিশ্ববিদ্যালয় থেকে, তাকে মাত্র আপনার পদচ্যুতি এক পদ থেকে আরেক পদে নামিয়ে ডিমোশন করেছে। মানে আগে ছিল সহযোগী অধ্যাপক, সেটাকে পরে করেছে সহকারী অধ্যাপক, এটা করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে আপনার যে একজন যে শিক্ষক গত বছর একটি কলাম লিখেছে, সেই কলাম লেখার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। কারণ তিনি বিএনপি জামাতপন্থী একজন শিক্ষক, ভিন্ন মতের শিক্ষকদেরকে একেবারে চাকরিচ্যুত করেছে। আর এই সরকারি দলের দালালরা গবেষণা চুরি করেছে, বিশ্ববিদ্যালয়ের অর্থ লোপাট করেছে, বিশ্ববিদ্যালয়ের নিয়োগে স্বজনপ্রীতি করছে, কিংবা এই যে ভোট চুরি করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সরকারের দুঃশাসনের যে মানে চলছে,
সেই কর্মকাণ্ডের মানে হচ্ছে বাস্তব চিত্রের একটা নমুনা। এরকম অনেক ঘটনা ঘটছে। তো যে বিষয়টি বলতে চাচ্ছিলাম এখন, আমরা আপনার হচ্ছে যে এই কোটা সংস্কার যখন আন্দোলন করি তখন ডিজিএফআই, এনএসআই আমাদেরকে নানাভাবে প্রলোভন দেখিয়েছিল যে আমাদেরকে, আমরা যেহেতু আমি একসময় ছাত্রলীগ করেছি, সেনাল মামুন সহ অনেকেই আমরা আন্দোলন যারা করেছি তারা একসময় ছাত্রলীগ করেছি, সেখানে আমাদেরকে অফার দিয়েছিল যে ছাত্রলীগের কমিটি হবে, আমাদেরকে গুরুত্বপূর্ণ পদে দিবে, আমাদেরকে চাকরি দেওয়া হবে, নানাভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে, আমরা যেন এই আন্দোলন স্থগিত করি নানাভাবে। এবং ডিজিএফআই প্রতিনিধি যারা আর্মিদের একটা গোয়েন্দা সংস্থা উইং, তারা আমাদেরকে রেডিসনে নিয়েও চায়ের আমন্ত্রণ মানে নাস্তা করেছিল, মানে আর কি যেটা বলে ঘনিষ্ঠ আলাপ করেছিল যে আমাদেরকে কেনার জন্য। তো আল্লাহর রহমতে গরিব মানুষের ছেলে হতে পারি, কৃষকের ছেলে হতে পারি, একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের একজন ছোটখাটো ব্যবসায়ের একজন ছেলে হতে পারি, কিন্তু আমাদের প্রত্যেকের সেই নীতি নৈতিকতায় কোনো আপোষ করিনি, অটুট ছিলাম, যেখানে সেই আন্দোলন শেষ পর্যন্ত সফল হয়েছে। এবং আমাদের সঠিক নেতৃত্ব, তেজদীপ্ত নেতৃত্ব, আপোষহীন নেতৃত্বের কারণেই এই জালিম সরকার, এই স্বৈর শাসক যারা কারো কাছে মাথা নত করেনি, কারো কথা থোড়াই কেয়ার করেনি, আমাদের কথা থোড়াই কেয়ার করতে হয়েছে, ছাত্রদের কথা মানতে বাধ্য হয়েছে। যারা আগের দিনে শটাং বিভিন্ন জায়গায় সমাবেশে বলেছিল যে এই কোটা বাতিল হবে না, যারা কোটা বিরোধী আন্দোলন করে এরা সরকার বিরোধী, জামাত বিএনপি সেই, কিন্তু নিরুপায় হয়ে অসহায় হয়ে তারা কিন্তু ছাত্রদের দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। সংসদ থেকে ঘোষণা করতে বাধ্য হয়েছে যে কোটা বাতিল করা হলো, যদি আমরা বাতিল চাই, কারণ বাতিল ঘোষণা দিচ্ছে তারা একটা নাটক করার জন্য, সেই নাটকটা আমাদের উপরে হামলা মামলা তারা চালিয়েছিল। তো যাই হোক, সেটা কোটা সংস্কার আন্দোলন ইতিহাস গেল। তারপর ডাকসু নির্বাচনে যখন আমরা জয়লাভ করলাম, তখন থেকে যেহেতু আমি সর্বোচ্চ প্রতিনিধি পদ ভিপি পদে নির্বাচিত হয়েছি এবং আমার ছাত্র সংগঠনের নেতাদের কাছে একটা গ্রহণযোগ্য মুখ এবং নেতৃত্বের জায়গা থেকে প্রথম সারির নেতা, সে কারণে আমাকে নানাভাবে প্রলোভন দেখিয়েছে, নানাভাবে আমাকে আমার সাথে সমঝোতা করার চেষ্টা করেছে, আওয়ামী লীগে ভেরানোর জন্য চেষ্টা করেছে, ছাত্রলীগে ভেরানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। কেন আমরা বলেছিলাম যে বাস্তব কথা, আমি ছাত্রলীগ করি, বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনার প্রতি সম্মান রেখে ভালোবেসে ছাত্রলীগ করেছি এবং এদেশের গণমানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধুর যে আপোষহীন ভূমিকা, যে সংগ্রামী চেতনা, সেই সংগ্রামকে বাস্তবায়ন করার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য আমার জীবনটা উৎসর্গ করব, কোনো স্বৈর শাসকদের সাথে আপোষ করে নয়, কোনো দুঃশাসনের সাথে আপোষ করে নয়। তো তারপরে আমরা আমাদের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছিলাম। তারপরে আপনারা দেখেছেন সেই ডাকসুর ভিপি হওয়ার পর থেকে নানাভাবে ক্ষমতাসীন দলের যে সন্ত্রাসী সংগঠন, যে গুন্ডা বাহিনী ছাত্রলীগ, তারা ক্যাম্পাসে হামলা করেছে। ক্যাম্পাসের বাইরে বিভিন্ন জায়গায়, আমরা ব্রাহ্মণবাড়িয়া গিয়েছি, বগুড়া গিয়েছি, সেখানে হামলা করেছে। এমনকি আমার নিজ এলাকায়ও ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, এই লীগের সন্ত্রাসীরা আমার উপরে হামলা করেছিল, কিন্তু একটা হামলারও বিচার হয়নি। এত গেল দেশের ঘটনা। সর্বশেষ 22শে ডিসেম্বর, জি, এই কথাগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ কথা এবং আরো কিছু আমি কথা বলবো। তার জন্য আমি অনুরোধ করবো যে আমার সাথে এই মুহূর্তে যারা লাইভে আছে, যে সমস্ত ভাই বোনেরা, দয়া করে লাইভটি শেয়ার করবেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন প্রত্যেকেই আপনাদের টাইমলাইন বিভিন্ন গ্রুপে লাইভটি শেয়ার করবেন। কারণ যেহেতু আমাদের একটা বড় গ্রুপ ছিল, সেই গ্রুপটাও কিছুদিন আগে সরকারের যে আইটি সন্ত্রাসীরা রয়েছে তারা হ্যাক করেছে। সেই জায়গা থেকে এখন আমাদের বার্তাগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার। তো যেটি বলছিলাম যে নানাভাবে চেষ্টা করেছে, যে কেনার কিনতে পারেনি। তারপরে যখন আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি সারা দেশে আপনার চালিয়ে যাচ্ছি এবং আল্লাহর রহমতে এই অল্প সময়েও সংগঠনকে যেভাবে সারা দেশে পৌঁছে দিচ্ছি, তখন সরকার এবং সরকারের যে মাস্টার বা প্রভু ভারত, যাদের দালালিতে সরকার ক্ষমতা আছে, তারা আমাদেরকে নানাভাবেই কিন্তু হয়রানি করার একটা ছক আঁকা শুরু করলো। আমাদের নামে অনেকগুলো মিথ্যা মামলা দিচ্ছে, হামলা করছে, হ্যাঁ, কারো চরিত্র হননের চেষ্টা করছে। তো কিছুদিন আগে আপনারা দেখছেন, কিছুদিন না, প্রায় 1 বছর হয়ে গেছে, যে গত বছর শেষের দিকে যে ভারতে NRC-CA নামে
মুসলিমদেরকে সেখানে নাগরিকত্ব বঞ্চিত করার একটা পায়তারা করছিল ভারতের এই হিন্দুত্ববাদের দোসররা। তো আমরা সেটি নিয়ে প্রতিবাদ করেছিলাম। সে কারণে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ভবনে সিসিটিভি ক্যামেরা ছিল, নিচে অসংখ্য মানুষ ছিল। তাদের উপস্থিতিতে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো লাইট ফ্যান বন্ধ করে নারকীয় তাণ্ডব চালিয়েছিল এবং সেই তাণ্ডবের নেতৃত্ব দিয়েছিল ওই তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসী আরেকটি উইং এবং ভারতের রয়্যাল পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা আর একটা সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ভারতের রয়্যাল এজেন্ট এবং ভারতের দালাল, এই যে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। তখন সারা দেশের ছাত্ররা প্রতিবাদে ফেটে পড়েছিল, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিবাদ করেছিল। তখন আপনার যে সরকার একটা চাপে পড়েছিল, তখন এই ভোটারবিহীন অবৈধ সরকারের অবৈধ মন্ত্রীরা, এই যে অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, তারা বলেছে যে আপনার এই ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন। কিন্তু গত বছর ডিসেম্বরের ঘটনা, এই বছর ডিসেম্বর প্রায় চলে আসছে, দেখছেন কারো বিচার হয়েছে? বিচার হয়নি। কারণ সেই ঘটনা তো ভারতের র পৃষ্ঠপোষকতা করেছে, র করিয়েছে। সুতরাং সরকার তো রয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না। যে একই ঘটনা কিছুদিন আগে চট্টগ্রামে আপনার এই যে আপনার মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ড ঘটিয়েছে, এখানে রয়ের ইনভলভমেন্ট ছিল। কারণ প্রদীপ তো খুন করার পরে ভারতীয় দূতাবাসে যোগাযোগ করেছে। কারণ সিনহা মোহাম্মদ রাশেদ খান প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংস্থা জেএসএসএফ এ চাকরি করতো। সে হয়তো রাষ্ট্রের কোনো স্পর্শকাতর তথ্য জানতো, যেটা প্রকাশ করতে চেয়েছিল, যে কারণে হচ্ছে আপনার কি বলে যে এই সিনা মোহাম্মদ রাশেদ খানকে হত্যা করেছে। এবং এখন পর্যন্ত ওসি প্রদীপের কিছু করতে পারে, জিজ্ঞাসাবাদ করতে পারে না, ওসি প্রদীপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কিন্তু ব্যবস্থা নেয় কাদের বিরুদ্ধে? ব্যবস্থা নিচ্ছে ওই এসআই লিয়াকত, ওই নন্দুলাল, তাদের বিরুদ্ধে। প্রদীপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, কারণ প্রদীপের খুনি তো ভারতীয় দূতাবাস, ভারতীয় র। তো এই ভারতের দালালরা আমাদেরকে নানাভাবে চরিত্র হননের চেষ্টা করে যাচ্ছে, আমাদের উপরে হামলা করে যাচ্ছে, মামলা করে যাচ্ছে, শুধুমাত্র আমাদেরকে দমন পীড়ন করার জন্য। কারণ এই মুহূর্তে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গুটি কয়েক মানুষ হতে পারি, কিন্তু রাজপথে আমরাই এই স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার, দেশের গণমানুষের অধিকার আদায় সোচ্চার। এবং ইতিমধ্যে আমরা বলেছি যে এই দীর্ঘদিন ধরে এদেশে যে আপনার দমন পীড়নের যে স্বৈরতান্ত্রিক রাজনীতি বা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি চলে আসছে, আমরা এই রাজনীতির পরিবর্তন চাই এবং ইনশাল্লাহ বাংলাদেশের তরুণদেরকে নিয়ে আমরা একটা নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। এবং ইতিমধ্যেই আমরা বলেছি যে আমাদের বিভিন্ন ধর্মভিত্তিক দল সংগঠন আছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে, ভণ্ড রাজনৈতিক দল আছে, যারা আপনার অসাম্প্রদায়িক চেতনার কথা বলে ভণ্ডামি করে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মান করে, মুক্তিযুদ্ধের চেতনার সাথে বেইমানি করে, নানা ধরনের তো দল রয়েছে। আমাদের ফিলোসফি কি হবে? আমরা বাম হব না ডান হব? আমরা কি করব? আমরা বলেছি ভাই, আমরা এমন একটা রাজনৈতিক দল গঠন করতে চাই, একটা সংগঠন গঠন করতে চাই যে যারা জনগণের অধিকার আদায়ে কাজ করবে। এবং ইতিমধ্যে আমাদের স্লোগান আমরা ঠিক করেছি যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার। কারণ যে লোকটা তার ধর্মকর্ম স্বাধীনভাবে করতে পারছে না, সে তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আমরা তার অধিকার নিয়ে কাজ করব। যে মা বোন ভাই আমার বিচারহীনতার সংস্কৃতিতে ভুগছে, সে বিচার পাচ্ছে না, এটা তার অধিকার। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক সহ সকল শ্রেণী পেশার মানুষকে অন্যায়ভাবে এই অবৈধ স্বৈরাচাররা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য আপনার ব্যবহার করছে এবং মানুষ ভুক্তভোগী হচ্ছে অন্যায়ভাবে। তো এইটা তো তাদের ক্ষমতার অপব্যবহার। সুতরাং আমরা তো তাদের কি বলে যে আপনার তাদের অধিকার আদায়ের জন্য কাজ করব। তো নানা বিচার বিশ্লেষণ করে এই দেশে মাদ্রাসার ছাত্রদের অধিকার রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অধিকার রয়েছে, একজনে বাম সংগঠন করবে তার অধিকার রয়েছে, একজন ডান সংগঠন করবে তারও অধিকার রয়েছে। আমরা প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে চাই, যে কারণে আমাদের স্লোগান হচ্ছে যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার। তো আরেকটি কথা আপনাদেরকে আমি একবার বলেছিলাম, আরেকটু বলতে চাই যে বিশেষ করে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, দেশের বড় একটি রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায়, মিথ্যা দুর্নীতির মামলায় তাকে জেলে রেখেছিল। এখন এই মামলা চামলা তো কিছু না ভাই,
এখন এই অবৈধ স্বৈরাচারদের গায়ের জোর আছে, বন্দুক তাদের কাছে, বিচার বিভাগ তাদের কাছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাছে, তাদের সুবিধাভোগী, তাদের দালাল। সুতরাং সবকিছুতে তাদের নিয়ন্ত্রণে, তো সবকিছু তাদের মধ্যেই কাজ করবে। তারা বলেছে মামলা এভাবে পরিচালিত হবে, বিচারকদেরকে বলেছে রায় এভাবে দিতে হবে, তারা রায় ওইভাবে দিচ্ছে। যেটা আমাদের প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাহেব যে বলেছিল যে কিসের রায়, রায় আসে সব গণভবন থেকে। কারণ রায় আর বিচারকরা এখন দিতে পারে না, অনেক রায় সিম্পল বিষয়ে দেয়, ধরেন কিছু কিছু ছোটখাটো বিষয়ে রায় দেয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এবং সরকার যাদেরকে আপনার কি বলে যে সাইজ করবে, ওই রায় গণভবন থেকে আসে, বঙ্গভবন থেকে আসে। এটা তো আমার কথা না, এটা সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কথা। এবং এই সরকার যেটা বলছে যে কত বড় ভণ্ড এবং প্রতারক, যারা অসাম্প্রদায়িক চেতনার কথা বলে বিভিন্ন জায়গায় ফ্লেভার নিতে চায়, অথচ তারা যে কতটা সাম্প্রদায়িক সেটা তাদের কাজকর্ম দেখা যায়। কারণ এই আওয়ামী লীগের আমলেই হিন্দু এবং সংখ্যালঘুরা সারা দেশে সবচেয়ে নির্যাতিত হয়েছে বেশি। একজন সংখ্যালঘু বিচারপতি হয়ে যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছে, যখন দেশের সত্য ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যখন কিছু কথাবার্তা বলেছিল নানাভাবে, দেশের মুক্তিযুদ্ধের অবজারভেশন কিংবা এই ষোড়শ সংশোধনী নিয়ে নানা অবজারভেশন দিয়েছিল, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ নিয়ে, তখন তাকে এই যে সরকারের পেটোয়া বাহিনী, ওই যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, হ্যাংট্যাং, বংচং, ভারতীয় র, এরা বন্দুক মাথায় ধরে একেবারে প্লেনে উঠে বাইরে পাঠিয়ে দিয়েছে। এগুলো তো সব দেখতেছেন আপনারা। তো আমাকে একবার ভয় দেখিয়েছিল যখন আমরা দেশের বিভিন্ন জায়গায় সফরে যাচ্ছিলাম, বিশেষ করে গত বছর রমজানে ইফতার প্রোগ্রামে আপনার ব্রাহ্মণবাড়িতে গেলাম, বগুড়াতে গেলাম, বরিশাল গেলাম, বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম। আল্লাহ ওই তখন এনএসআইর একজন লোক, ডেপুটি ডাইরেক্টর, এই করোনার সময় মারা গেছে, আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলের ছাত্রলীগের নেতা ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আসলে ছাত্রলীগ করলেও একেবারে এই এখনকার এই যে সন্ত্রাসী ছাত্রলীগ, মাদক বাণিজ্য সাথে জড়িত ছাত্রলীগ কিংবা এই যে আপনার টাকা পাচারকারী ছাত্রলীগের মতো না, অনেক ভালো লোক ছিল, মারা গেছে, আল্লাহ পাক তাকে হেদায়েত করুক, সরি জান্নাতুল ফেরদৌস দান করুক। তিনি আমাকে বলেছিলেন যে নূর, আমরা ভাই সরকারি চাকরি করি, আমি একসময় ছাত্রলীগ করতাম, আওয়ামী লীগটাকে ভালোবাসি, কিন্তু বর্তমান আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নাই, তারা তো একটা দুর্বৃত্তের আওয়ামী লীগে পরিণত হয়েছে। বর্তমান ছাত্রলীগ এখন সন্ত্রাসী সংগঠন, চাঁদাবাজি সংগঠন, মাফিয়াদের সংগঠনে পরিণত হয়েছে। তো দেখো, সরকার তোমাকে থ্রেট মনে করে, কারণ তোমরা যেভাবে সরকারের দুঃশাসন, দুর্নীতি, লুটপাট নিয়ে কথা বলে, এরকম কথা আর কেউ বলে না। তো তোমরা যদি কাজ করো, সরকারের সাথে একটা লেয়াজু রেখে কাজ করো। কিন্তু আমি বলেছিলাম না, এই স্বৈর শাসক, ভোটারবিহীন সরকার, অবৈধ সরকার, যারা 5ই মে আলেম ওলামাদেরকে গণহত্যা করেছিল শাপলা চত্বরে, এদেশের সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য বিডার বিদ্রোহ ঘটিয়েছিল, যাদের ইন্ধনে, যারা এখনো প্রতিনিয়ত মানুষকে, বিরোধী দল, ভিন্ন মতের মানুষজনকে আপনার গুম করছে, খুন করছে, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে, তাদের সাথে ভাই আমার বিবেক থেকে রাজনীতি করা আমার পক্ষে সম্ভব না। আমি আওয়ামী লীগের একজন সাপোর্টার, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। আওয়ামী লীগ যদি জনগণের রাজনৈতিক দলে পরিণত হতে পারে, প্রয়োজনে আমি আওয়ামী লীগ করবো, কিন্তু এখন আমি আওয়ামী লীগের সাথে কাজ করতে রাজি না। বলছে যাই হোক, তাহলে তুমি তোমার রাজনীতি করো, তুমি এই যে বিভিন্ন জায়গায় সফরে যাচ্ছ, এটা যাইও না। বলছি ভাই, আমি রাজনীতিতে যাবো কিনা, সফরে যাবো কিনা, এটা আপনারা গোয়েন্দা সংস্থা ঠিক করার কে, আমাদের কাজ আমরা করবো, আপনারা কেন বাধা দিলেন? তখন তারা বলেছিল যে দেখো, তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, একটা ছাত্র সংগঠন করো, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখো যে জেলা শহর, বিভাগীয় শহরগুলোতে যাইয়া কমিটি করে, সমাবেশ করে, তাদেরকে অনুমতি দিচ্ছে সরকার? দিচ্ছে না। তা তোমাকে কেন দিবে? বেগম খালেদা জিয়ার মতো মানুষকে বিনা কারণে জেলে পুরে রেখেছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটা আন্দোলন হচ্ছে। সুতরাং ভাই, তোমার ভালোর জন্য বলি যে তুমি সরকারের সাথে আপোষ করো, না হলে আসলে তোমরা টিকে থাকতে পারবে না। পরে আমি বলছিলাম ভাই, আপনি আপনার গোয়েন্দা বাহিনী, ডিজিএফআই, এনএসআই, যারে পান, পুলিশ, সিআইডি